দুর্দান্ত ও ধামাকাদার একটি এপিসোড শুরু হতে চলেছে এই মনের কথা সিরিয়ালের আজকের পর্বটিতে। দুর্দান্ত আর ধামাকাদার কেন বললাম, আজকে ফরাকের যে এই ছদ্মবেশ নেওয়াটা ছিল তার আজকে সত্যিটা প্রকাশ পেল, এবং কিভাবে পেল, কেনই বা প্রকাশ করলো, সেই ঘটনায় আজকে তোমাদের বলবো। আমরা বিগত পর্বগুলোতে দেখেছি শিমুলের কাঠগড়ায় যে শিমুলেরই জেল হওয়ার একটা আশঙ্কা চলছিল, এবং আজকেই বেরোতো তার রায়। কিন্তু সেই রায় বেরোনোর আগের মুহূর্তেই লয়ার একটি কাগজ জমা দেয় যে যেই কাগজটি না পড়ে জাস্টিস যদি হয় তাহলে সেটি অন্যায় হবে, আর তার জন্য তার রায়টি একবার শুনতেই হবে। একজন মানুষ শারীরিক অক্ষমতার জন্য তিনি এতদিন প্রকাশে আসেননি, কিন্তু আজকে একটি নির্দোষ মানুষের যে জেল হবে বা কোনো প্রকারের সাজা হবে সেইটি যাতে না হয় তার জন্যই তার এই ছদ্মবেশ থেকে বাইরে বেরিয়ে আসা, আর সেটাই করলো ফরাক। কাঠগড়ায় উঠে তিনি সমস্ত সত্যি কথা বলল যে সে একটা পুরোপুরি সুস্থ নয়, কিন্তু সে এতদিন ছদ্মবেশ ধারণ করেছিল, সে কিছুই জানতো না বা কিছুই শুনতো না, কারণ সে জানতে পেরেছিল তাকে বা তার বউকে মেরে দেবার চক্রান্ত চলছে। আর ফিমুল একটি অত্যন্ত ভালো মেয়ে, অত্যন্ত দয়ালু মেয়ে, যে প্রতিটি মানুষকে ক্ষমা করতে জানে, এবং তার যত অপরাধী হোক না কেন তাকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিতে তার দেরি হয় না। আর এই রকম মানুষ আছে সে নিজে এবং তার মা। সে নিজে তো এত অন্যায় করেছে এবং তার বউকে মারতে পর্যন্ত গিয়েছিল, তারপরেও সে সব ভুলে তাকে ক্ষমা করে দিয়েছে, তাকে বিয়ে করেছে এবং তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছে, তাকে সর্বোপরি ভালোবেসেছে, এইটাই বড় কথা। আর তার মায়েরও অনেক অপরাধ, সেই অপরাধের পরেও তার মাকেও সে ক্ষমা করে দিয়েছে। তাই ফিমুলের মতো মেয়ে এরকম কাজ করতেই পারে না। এবার আসি মূল কথাতে। ফরাক বলে সে এতদিন অসুস্থ ছিল, কিন্তু আরও অসুস্থতা নাটক করেছিল, কারণ সে বুঝতে পেরেছিল ফিমুলের আসন্ন বিপদ। সে ছদ্মবেশ ধারণ করে এবং পুলিশের পোশাক পরে এবং তার স্ত্রীকে যেখানে অ্যাটাক করা হবে সেখানে বাঁচাতে যায়, এবং সে তার আগে পুলিশকেও ফোন করে রাখে। পুলিশ সেই সময় না এলে বা সে যদি সেই সময় না পৌঁছাতো তার ভাই তাকে মেরে ফেলতো, এবং সে স্পষ্টই জানে, স্পষ্টই দেখতে পায় যে সেখানে তার ভাই এবং তার ভাইয়ের বউই এসেছিল, এবং একটু দূরে তারা মোটরসাইকেলটি দাঁড় করিয়ে রেখেছিল, এবং এর সাক্ষী হিসাবে সে একটি ভিডিও রেকর্ডিং বা অডিও রেকর্ডিং পোস্ট করে। অডিও রেকর্ডিংটি হলো মোবাইলের রেকর্ডিং, এবং সেটি যখন জজ সাহেবকে দেয়, জজ সাহেব তখন পরিষ্কার শুনতে পায় এটি পলাশ আর প্রতীক্ষার গলা। এবং তারা যখন তার দাদার ঘরে বসে এই যে কথাগুলি আলোচনা করছিল, কারণ দাদা তো তখন ভ্যাবলার মতো ছিল, তখন এই অসুস্থ শরীর নিয়ে সে এইটিকে রেকর্ডিং করে রাখে, কারণ এটি ভবিষ্যতে তার কাজে লাগতে পারে সেই ভেবে। এবং জজ সাহেবকে সে আরও একটি ভিডিও ক্লিপ দেখায়, কারণ একদিন পলাশ আর প্রতীক্ষা তাকেও মারতে চেয়েছিল। কিভাবে? একদিন শরবতের মধ্যে বিষ এনেছিল, এবং সে যদিও জানে না এটা বিষ কিনা, তবে তারা যে চক্রান্ত করেছিল তাকেও মেরে ফেলবে এটাই তার প্রমাণ, এবং জোর করে একটা শরবতের বা জুসের গ্লাসকে ধরে দুজনে মিলে জোর করে খাওয়াতে থাকে, এবং যখন সে শরবতের গ্লাসটা না খেয়ে ফেলে দেয় তখনই আবার বলে, দাদা তুই এই শরবতের গ্লাসটা ফেলে দিলি ঠিক আছে, তোকে তো একদিন না একদিন কোনো কিছু তো খাওয়াবই, আর দেখবো তোকে সেদিনকে কে বাঁচায়। এইরকম একটা মনোভাবের ভিডিও দেখে তার সন্দেহ হয়েছিল যে তারা হয়তো তাহলে তাকে তারা মেরে ফেলতে পারে, এবং তার একটাই কারণ এই পুরো সম্পত্তিটা যাতে তারা পেয়ে যায়, এবং এই সম্পত্তির জন্য তার ভাই, ভাইয়ের বউ সমস্ত কিছু করতে পারে। এবং এইরকম যখন কথাবার্তা চলতে থাকে তখন জজ সাহেব, সমস্ত উকিলেরা এবং যারা দর্শক বা যারা জনগণ ছিল সবাই তো অবাক হয়ে যায়, এবং ওদের দিকে তাকাতে থাকে যে ওরা এইরকম কাজ করতে পারে যাদের মানুষকে মেরে দিতে দুদণ্ড সময় লাগে না। ফিমুলরা তো পুরোই অবাক হয়ে যায়। ফুচুরিতা, ফিপাসা, ফিরসা বলতে থাকে, হ্যাঁ রে, এ তো পরিষ্কার সুস্থ মানুষ, কি করে এর এরকম এতদিন অভিনয় করেছিল, আর কেন তোকে বলেনি এতদিন, এই কথাটা বুঝতেই পারছি, কারণ তোকে বলে দিলে আজকে এই দিনটা আসতো না। তুই একবার ভেবে দেখ, যে মানুষটা এত খারাপ ছিল এই মানুষটা কি করে এত ভালো হয়ে যেতে পারে। ফিমুল যত কাঁদতে থাকে তার বন্ধুরা তাকে বোঝাতে থাকে, দেখ আজকে একটা কতদিন কষ্ট সহ্য করেছিলি বলে আজকে একটা ভালো সত্যিকারের ভালো মানুষকে পেয়েছিস, এবং ফিমুলকে বোঝাতে থাকে যে এইখান থেকে বেরিয়ে গেলে তোদের একটু দুজনের প্রাইভেসি অবশ্যই দরকার। আর দেখ ও হয়তো অসুস্থ হতে পারে, কিন্তু এতটাও অসুস্থ নয় যে ওর বিরাট ট্রিটমেন্ট করাতে লাগবে। এইদিকে পলাশ আর প্রতীক্ষা তো কী করবে খুঁজে পায় না। জজ সাহেবকে বলতে থাকে, আমি কিছু করিনি স্যার, আমরা কিছু করিনি স্যার, এইসব ভিডিও রেকর্ডারগুলো আমাদের নয়। আর উকিলকে দোষারোপ করতে থাকে যে আপনি তো বলেছিলেন যে কোনো মূল্যে যে কোনো প্রকারে আমাদেরকে কেসটা জিতিয়ে দেবেন, তার জন্য আপনি অনেক টাকাও নিয়েছেন, আবারও বলেছেন অনেক টাকা নেবো, কিন্তু আপনি কেসটা এরকম করে হারিয়ে দিলেন, আমরা তো ভাবতেও পারিনি, আপনার উপর ভরসা করাটাই ভুল হয়েছে। এইদিকে উকিল সাহেব বলে, আপনারা যে অর্ধেক কথা বলবেন অর্ধেক কথা বলবেন না সেটাই বা আমরা কী করে জানবো, আর আপনাদের তো দেখছি অনেক গুণ মশাই, আপনারা তো আমাকে এত কথা লুকিয়েই গেছেন, আপনারা মানুষ মারতে একদম ওস্তাদ দেখছি, অনেকভাবে অনেক রকমভাবে প্ল্যান করেছিলেন। আর যতদিন থেকে দেখেছি যে আপনারা এরকম ধরনের মানুষ, ততদিন থেকে আমি আর এই কেসটা নিয়ে খুব একটা বেশি ঘাঁটিনি। তবে
যেটা আদালতের রায় দেবেন সেটা মাথা পেতে নিন। আর একটা কথা, যদি আপনার দাদা বৌদির কাছে যে একটু ক্ষমা চাইতে পারেন, তাহলে ওরা লিখিয়ে পড়িয়ে নিলে আপনাদের সাজাটা একটু কম হতে পারে। পলাশ বলে, প্রতীক্ষা বলে, জীবনে মরে গেলেও আমরা দাদা বৌদির কাছে যাব না, তাতে আমাদের যা হয় হবে। উকিল সাহেব বলেন, ভালো কথা বলতে গেলাম শুনলেন না, ওই জন্যই কথাই বলে যে চোরাই না শোনে ধর্মের কাহিনী। যাই হোক, যেটা আপনাদের হবে সেটা আপনারা বুঝে নেবেন। আর আপনারা আমাকে তো পুরো টাকাটা দেবেন না বলছেন, ঠিক আছে, যেটা দিয়েছেন সেটাতেই আমার চলে যাবে। আর যেহেতু আপনাদের কেসটা জিতেই দিতে পারলাম না, সেহেতু আর নেবই কী করে। এইদিকে পরের দিনে যখন জজ সাহেব আসে, তখন ভয় ভয় করতে থাকে ফরাকের। ফরাক শিমুলকে বলে, তোমার হাতটা একটু দেবে, তাই শক্ত করে চেপে ধরে বসবো। আর কী যে রায় হবে সেটার জন্য আমি খুব চিন্তায় আছি। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।